নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রশান্ত কিশোর আবারও মুখ খুলতে শুরু করেছেন। বিহার ভোট যত এগিয়ে আসছে, প্রশান্ত কিশোর একটার পর একটা প্রমাণ দিচ্ছেন, এবং প্রমাণটা দিচ্ছেন কাদের বিরুদ্ধে? বিহারে যারা এখন ক্ষমতায় বসে আছে, অর্থাৎ বিজেপির তরফ থেকে যে ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী, সেই সম্রাট চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন প্রশান্ত কিশোর। তিনি বলছেন যে তিনি খুন করেছেন, তিনি মার্ডার করেছেন এবং সেই মামলায় তিনি জড়িত, তাই জন্য ইমিডিয়েট তাকে বরখাস্ত করা উচিত মন্ত্রিসভা থেকে এবং তার পরবর্তীতে তাকে গ্রেফতার করা উচিত, এমন অভিযোগ। এবং এই বিহার ভোটের ঠিক 2 মাস আগে এই প্রেস কনফারেন্স কিন্তু অবশ্যই রাহুল গান্ধীর যে হাইড্রোজেন বোম কিংবা ভোট চুরির অভিযোগ, তার থেকেও মারাত্মক প্রভাব ফেলবে বিহারে, তেমন কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। আপনাদের সমস্তটা বলবো, শোনাবো প্রশান্ত কিশোর নিজের মুখে কি বললেন এবং তার পরবর্তীতে শোনাবো তার ভবিষ্যৎবাণীর কথা। প্রশান্ত কিশোর একদম সরাসরি ভবিষ্যৎবাণী করছেন যে এর পরবর্তীতে কিন্তু আর কোনো মতেই 2025 সালের পর নীতিশ কুমারের সরকার আর থাকবে না। শুধু তাই নয়, তার পরবর্তীতে অন্যান্য বিভিন্ন ভবিষ্যৎবাণী থেকে শুরু করে বিভিন্ন তার বক্তব্য তিনি রেখেছেন। সমস্তটাই শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন প্রশান্ত কিশোর বিভিন্ন সময় বিভিন্ন দলের হয়ে থেকেছেন, কিন্তু এখন তার আইডেন্টিটিটা তিনি তৈরি করার চেষ্টা করছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। তিনি এর আগে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু পরোক্ষভাবে ছিলেন। তিনি কখনো আরজেডি কে সমর্থন করেছেন, আরজেডি কে সমর্থন করে তাদের মতন করে ভোট স্ট্র্যাটেজি করে দিয়েছেন। তিনি কখনো জেডিইউ কে সমর্থন করেছেন এবং বলা হতো নীতিশ কুমারের পরবর্তীতে অশোক চৌধুরী নয়, বরঞ্চ প্রশান্ত কিশোর হবেন জেডিইউ এর পরবর্তী নেতা, এমন একটা সময় এসেছিল। কিন্তু তার পরবর্তীতে প্রশান্ত কিশোর আইপ্যাকের মাধ্যমে বারংবার ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং সেই জায়গা থেকে প্রশান্ত কিশোরের বর্তমান যে বক্তব্যগুলো, সেগুলো কিন্তু যা দেখা যাচ্ছে, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা আরজেডির বিরুদ্ধে বলেছেন, কংগ্রেসের বিরুদ্ধে বলেছেন, কিন্তু এখন তিনি যা কথাবার্তা বলছেন, যা টার্গেট করছেন, সেটা কিন্তু হয় নীতিশ কুমারের মন্ত্রী, তা না হলে বিজেপির মন্ত্রী, তাদেরকেই। এবং নীতিশ কুমারের মন্ত্রী অশোক চৌধুরী, তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে আপনাদেরকে খবর জানিয়েছিলাম 200 কোটি টাকা, গত 2 বছরে মাত্র অশোক চৌধুরীর 200 কোটি টাকার সম্পত্তি কিনেছেন বেনামে, এমন একটা অভিযোগ জানিয়েছিলেন প্রশান্ত কিশোর ঠিক এইরকম ভাবে একটা প্রেস কনফারেন্স করে। এবং আজকে যে প্রেস কনফারেন্সটা আমরা সামনে আনছি আপনাদের, সেখানে প্রশান্ত কিশোর সরাসরি কিন্তু অভিযোগ করছেন যে একজন মার্ডারার তিনি বিহারের ডেপুটি চিফ মিনিস্টার, এবং তাকে কোনোভাবে সুপ্রিম কোর্টে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ তিনি মিথ্যে কথা বলেছিলেন, মিথ্যে কথা বলে পার পেয়ে গিয়েছিলেন। কি বলছেন প্রশান্ত কিশোর, আগে শুনুন, তার পরবর্তীতে আসছে এই নিয়ে আবার বিস্তারিত ব্যাখ্যায়। बिहार के उप मुख्यमंत्री सम्राट चौधरी, इन पर मेरा सीधा आपके माध्यम से सरकार को, बिहार के गवर्नर से, बिहार सरकार से, केंद्र सरकार से मेरा अनुरोध है कि इनको हत्या के आरोप में, ये हत्या के अभियुक्त हैं, इनको तुरंत पद से बर्खास्त करके गिरफ्तार किया जाए। क्यों किया जाए ये समझिए। तारापुर में 1995 में 7 लोगों की जो हत्या हुई और 7 मारे जाने वाले लोग कुशवाहा समाज के लोग थे। ये बिहार में जाति की राजनीति करने वालों के लिए सबक होना चाहिए। सम्राट चौधरी कहते हैं मैं कुशवाहा हूं। 7 लोगों की जिनकी हत्या के ये अभियुक्त हैं, आरोप नहीं है, मैं शब्द बहुत सही समझ के बोल रहा हूं। 7 लोगों की हत्या के अभियुक्त राकेश कुमार उर्फ सम्राट कुमार मौर्य उर्फ सम्राट चौधरी, तारापुर केस नंबर 44/1995, नोट कर लीजिए। 44/1995 में 7 लोगों की हत्या हुई, उसमें ये अभियुक्त हुए। और जो केस है चीफ जुडिशियल मजिस्ट्रेट को 24/4/1995 को इन लोगों ने डॉक्यूमेंट सबमिट किया। बिहार विद्यालय परीक्षा समिति का एक एडमिट कार्ड सबमिट किया, जिसमें बताया गया कि KNVMH सम्राट, ये स्कूल का नाम है, कुमार सर एक स्कूल का नाम है, जहां से ये एडमिट कार्ड इशू हुआ है। सम्राट चंद्र मौर्य, पिता का नाम शकुनी चौधरी, डेट ऑफ बर्थ 1/5/81, रिजल्ट फेल, नंबर आया 268, कैटेगरी प्राइवेट। ये सुप्रीम कोर्ट का डॉक्यूमेंट है
जो सम्राट चौधरी ने जमा किया है, जिसमें ये बताया है इनका डेट ऑफ बर्थ 81 है, उसके हिसाब से 95 में चीफ जुडिशियल मजिस्ट्रेट ने नाबालिग होने के नाम पर इनको वहां से राहत दी। इनको जेल से निकाला गया क्योंकि ये 15 साल के थे और कानूनन 18 साल से कम उम्र के बच्चे को अभियुक्त के तौर पर जेल पर नहीं रखा जा सकता था। अब ये बात तो पब्लिक की जानकारी में है। अब मैं क्यों कह रहा हूं कि इनको आज अरेस्ट करना चाहिए। আপনারা শুনলেন প্রশান্ত কিশোরের বক্তব্য অনুযায়ী সরাসরি তিনি বলছেন যে 2020 সালের হলফনামা অনুযায়ী এই যে সম্রাট চৌধুরী বিজেপির তরফ থেকে যিনি ডেপুটি চিফ মিনিস্টার, তার যে একদম সরকারিভাবে হলফনামা তিনি ইলেকশন কমিশনকে জমা দিয়েছিলেন, সেটা অনুযায়ী তার বয়স 2020 সালে একদম 50 বছর। তাহলে সেই ক্ষেত্রে 1995 সালে তার বয়স কত হওয়ার কথা? 26 বছর। সুতরাং 26 বছর মানে একদম তার বয়স একদম সাবালক, এবং তিনি তখন যদি কোনো অপরাধ করেন তাহলে তার দোষ একদম তার উপরেই বর্তায়, এবং সেই জায়গা থেকে তাকে নাবালক হিসেবে ছেড়ে দেওয়ার কোনো কথাই হয় না। কিন্তু তাকে সেই সময় ছেড়ে দেওয়া হয়েছিল, একটা খুন করার পরেও, একটা মার্ডার করার পরেও তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ তখন তার বয়স দেখানো হয়েছিল কিংবা একদম কোর্টের সামনে রাখা হয়েছিল যে তিনি নাবালক। সুতরাং সেই যে ছবিটা একদম প্রশান্ত কিশোর হিসেব করে সবার সামনে নিয়ে এলেন, এটা কিন্তু অবশ্যই মারাত্মক একটা অভিযোগ। এবং শুধু তাই নয়, এর আগের দিনই প্রশান্ত কিশোর বলেছিলেন এই যে সম্রাট চৌধুরী, তিনি 2012 সাল পর্যন্ত তার হলফনামায় জানিয়েছিলেন যে আমি ক্লাস 7 পাস, তার পরবর্তীতে আমার পড়াশোনা করা হয়নি। কিন্তু 2012 সালের পরবর্তীতে কোন সময় হঠাৎ করে এই সম্রাট চৌধুরী পিএইচডি পর্যন্ত করে ফেললেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে, যেখান থেকে তিনি ডক্টরেট একদম সরাসরি লিখে ফেলছেন? এই প্রশ্নগুলো প্রশান্ত কিশোর রেখেছিলেন। কিন্তু তার পরবর্তীতে এই যে গতকালকের যে প্রেস কনফারেন্স, সেটা আরো মারাত্মক একটা প্রভাব ফেলতে পারে বিহার ভোটে, তেমনই কিন্তু মনে করছেন অনেকে। পাশাপাশি তিনি অশোক চৌধুরীর বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ এনেছে, এবং মারাত্মক অভিযোগ বলতে অশোক চৌধুরী কয়েকদিন আগে যে অভিযোগটা করেছিলেন প্রশান্ত কিশোর, যে গত 2 বছরে অশোক চৌধুরী 200 কোটি টাকার সম্পত্তি কিনেছে, এবং তার পরিবর্তে অশোক চৌধুরী কি করেন, একটা ডিফেমেশনের কেস করেন, অর্থাৎ মানহানির মামলা করেন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। এবং সেই ডিফেমেশনের কেসটা যদি না ফিরিয়ে নেন অশোক চৌধুরী, তাহলে প্রশান্ত কিশোর আরো 500 কোটি টাকার দুর্নীতি, সেটার অভিযোগ, সেটার প্রমাণ সহ একদম সামনে আনবেন, তেমন বক্তব্য রেখেছেন। সুতরাং অবশ্যই কিন্তু এই মুহূর্তে প্রেক্ষাপট খুব গুরুত্বপূর্ণ। আপনারা শুনুন প্রশান্ত কিশোর কি বলছেন, এবং তারপর আবার আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। কিন্তু বিজেপি এবং নীতিশ কুমারের সরকারকে ফেলে দেওয়া, সেটাই কিন্তু এই মুহূর্তে এক এবং অদ্বিতীয় একটা লক্ষ্য, সেটা নিয়েই কিন্তু চলছেন প্রশান্ত কিশোর, তেমন অনেকে মনে করছেন। আগে শুনুন অশোক চৌধুরী সম্বন্ধে কি বললেন, তারপর আবার আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। 7 दिन के अंदर अंदर अगर अब इस बात के लिए माफी नहीं मांगे कि प्रशांत किशोर पर झूठा मानहानि का मुकदमा करने का केस तो नहीं किया है, नोटिस भेजे हैं, तो अगर 7 दिन के अंदर अंदर लीगली कैमरे के सामने आकर ये नोटिस वापस नहीं लिए, तो इन पर 500 करोड़ का और जो अवैध संपत्ति ये कब्जा किए हैं, खरीदे हैं, उसकी सारी सूची आपके सामने जारी करेंगे। एकदम इनको चुनौती दे रहे हैं भाई। 200 पर दिए हैं, 200 किए थे, 500 करोड़ का इनका पेपर तैयार है। আপনারা শুনলেন অশোক চৌধুরী সম্বন্ধে তার বক্তব্য, এবং এই মুহূর্তে প্রশান্ত কিশোরের যে মেজাজটা, সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যে বেশ খানিকটা তিনি ঝুঁকে আছেন হয়তো আইএনডিএ জোটের দিকে। এমন হতে পারে যে আইএনডিএ জোটের সঙ্গে কিন্তু একটা সরকার তৈরি করার মতন প্রেক্ষাপট তৈরি হলো, হয়তো প্রশান্ত কিশোর 10 থেকে 15টা সিট পেলেন, এবং সেই ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা হয়তো প্রশান্ত কিশোর নিতে পারেন। এবং সেই ক্ষেত্রে অনেকেই বলছেন কিন্তু যে বিজেপির সঙ্গে অন্তত তিনি যাবেন না, সেটাকে অন্তত ধরে নেওয়াই যায় তিনি যে কার্যকলাপগুলো ঘটাচ্ছেন। অন্যদিকে আরেকটা ফ্যাক্টর কাজ করছে এখানে, যে বিজেপিকে কিন্তু ক্ষমতায় আনতেই হবে, অর্থাৎ নীতিশ কুমারকে আবারও পরবর্তীতে মুখ্যমন্ত্রী করতেই হবে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ অমিত শাহের কাছে, এবং তাই জন্য অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মাথা খাটিয়ে যে কাজটা বের করলেন, সেটা কি, সেটা একদম সরাসরি আমরা দেখতে পেলাম 10,000 টাকা করে বিহারের যে মহিলা, তাদের হাতে ধরিয়ে দেওয়া, একদম 10,000 টাকার নোটের বান্ডিল একদম প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এবং সেটার কোনো মতেই সেই টাকার গন্ধটা কেউ ফেরাতে পারবে না, এবং সেই টাকার গন্ধে তারা বিজেপিকে ভোট দেবে। এরকম একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি করা হচ্ছে। তার কারণ এই মরণ বাচন লড়াই, এই বিহারের ভোটটা কিন্তু বিজেপির কাছে মরণ বাচন লড়াই। তার কারণ অমিত শাহ খুব ভালো করে জানেন যে নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী না থাকেন বিহারের তরফ থেকে, তাহলে তার 12 জন সাংসদ কোনো মতেই তিনি আর রাখবেন না এনডিএর সঙ্গে, এবং কেন্দ্রের 12 জন সাংসদ না থাকলে চন্দ্রবাবু নাইডু, তার যে 16 জন সাংসদ, তারাও কি আর শেষ পর্যন্ত থাকবেন?
চন্দ্রবাবু নাইডুর থেকে শুরু করে বহু মানুষ কিন্তু এখন শুধুমাত্র বিহারের জলটা মাপছেন। বিহারে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, বিহারের এর পরবর্তীতে নীতিশ কুমার হেরে যান কিনা, নীতিশ কুমার হেরে গেলে তার পরবর্তীতে তার 12 জন সাংসদ তার সঙ্গে থাকেন কিনা, অর্থাৎ এনডিএ এর সঙ্গে থাকেন কিনা, এই ফ্যাক্টর গুলো কিন্তু এখন খুব গুরুতরভাবে কাজ করছে এবং সেইটা কিন্তু খুব ভালো জানেন অমিত শাহ। তিনি বারংবার কিন্তু এই মুহূর্তে জোর দিচ্ছেন বিহারের ওপর এবং নরেন্দ্র মোদী সরাসরি ঘোষণা করে দিলেন 75 লক্ষ মহিলাকে 10,000 টাকা করে মাস গেলে দেওয়া হবে। এটা কিসের ইঙ্গিত? এটা একদম স্রেফ ভয় পাওয়ার ইঙ্গিত, তেমনই মনে করছেন অনেকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপির যে একদম মুখ যাকে বলা যেতে পারে, বিজেপির একদম নিজেদের মানুষ এবং অমিত শাহের একদম মানস পুত্র যাকে বলা হয়, সেই বিজেপির মুখ সম্রাট চৌধুরী, তার সম্বন্ধে এই ধরনের যে খুলাসা, যে একজন মার্ডারার ছিলেন তিনি আগে এবং সেখান থেকে তিনি ছাড়া পেয়েছেন কিভাবে, এই যে সাজাটা তাকে কাটতে হয়নি, তার কারণ তিনি তখন দেখিয়েছিলেন তিনি নাবালক এবং সেই পরিস্থিতি দেখিয়ে তিনি ছাড়া পেয়ে গিয়েছিলেন। কিন্তু সেই বিষয়গুলোকে বিজেপি পাত্তা না দিলেও বিহারের সাধারণ মানুষ কিন্তু পাত্তা দেবে, তেমনই অনেকে মনে করছেন। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। এবং এই মুহূর্তে প্রশান্ত কিশোরের যা ভবিষ্যৎবাণী, সেটা কিন্তু নীতিশ কুমারের সরকার আর কোনো মতেই থাকবে না। জেডিইউ 25টার বেশি আসন পাবে না এবং নীতিশ কুমার বিজেপি ডবল ইঞ্জিন সরকার পতন হতে চলেছে। তাহলে কার সরকার আসছে? প্রশান্ত কিশোর বারংবার বলছে কিন্তু এই মুহূর্তে যে সরকার এইভাবে দুর্নীতি চালাচ্ছে, যে সরকারের দুজন যে ডেপুটি চিফ মিনিস্টার রয়েছে তারা দুজনেই দুর্নীতিগ্রস্ত, দুজনেই বিভিন্ন ভাবে মানুষকে বোকা বানাচ্ছে বছরের পর বছর, সেই জায়গাটা নীতিশ কুমার জানেন। সেগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে বিহারের মানুষ ভাবছেন, সেগুলো কোথাও গিয়ে কিন্তু প্রভাব পড়ছে এবং সেই প্রভাবের ভিত্তিতেই একদম প্রশান্ত কিশোর যে কথাটা বলছেন যে তারা নতুন সরকার তৈরি করবেন, সেটা আদৌ হয়তো হবে না, কিন্তু তারা নতুন সরকার তৈরি করবেন তার যে ভবিষ্যৎবাণীটা, সেটা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে একটাই দিকে ইঙ্গিত করছে, রাহুল গান্ধীকে শেষ পর্যন্ত সমর্থন করে দেবেন না তো, অর্থাৎ তেজস্বীকে শেষ পর্যন্ত সমর্থন করে দেবেন না তো প্রশান্ত কিশোর, এই প্রশ্নটা কিন্তু উত্থাপিত হচ্ছে। আপনাদের সামনে পুরোটাই দেখলাম, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।